আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গ্রেপ্তারি পরোয়ানার ভয়ে নেদারল্যান্ডস ছেড়ে পালালো 2 ইসরায়েলি সৈন্য। বিফলে গেল ট্রাম্প মোদি বৈঠক, বিপাকে দিল্লি। মোদির সঙ্গে ট্রাম্পের নতুন তর্ক, কি হয়েছিল বৈঠকে ফাঁস করে মার্কিন প্রেসিডেন্ট নিজেই বলল, আমার সঙ্গে কোনো তর্ক নয়, ভারতকে এমনি কড়া বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পাতা ফাতে হিন্দুত্ববাদী মোদি খোদ ভারতের জন্যই ভয়ঙ্কর হতে যাচ্ছে F-35। আবারও চমক ইরানের, সামরিক মহড়ায় IRGCর নতুন ড্রোন উন্মোচন। জেলেনস্কি অযোগ্য, সেই এই যুদ্ধ শুরু করেছে, পুতিন নন। যুদ্ধের জন্য জেলেনস্কিকে দোষলেন ট্রাম্প। অস্তিত্বের হুমকির মুখে ইউরোপীয়রা, ফের জরুরি বৈঠকের ডাক ম্যাক্রোর। কোনো চাপেই সরকারের সঙ্গে আপোষ করবেন না ইমরান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গ্রেপ্তারি পরোয়ানার ভয়ে নেদারল্যান্ডস ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা। ইসরায়েলের সামরিক বাহিনী 2 সেনা সদস্য নেদারল্যান্ডস ছেড়ে পালিয়ে গেছেন। ওই 2 সেনা গাজা যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে উদ্বেগের কারণে তারা ইউরোপের এই দেশটির রাজধানী আমস্টারডাম থেকে পালিয়ে যান। জানা গেছে আরও কিছু সেনা গ্রেপ্তারির ভয়ে নেদারল্যান্ডস থেকে পালিয়ে গেছে। বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে। মূলত ফিলিস্তিনপন্থী একটি গ্রুপ, তাদের শনাক্ত করার পরেই তারা আমস্টারডাম থেকে পালিয়ে ইসরায়েলে চলে যান। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। বার্তা সংস্থাটি বলছে, ফিলিস্তিনপন্থী একটি সংগঠন তাদের সোশ্যাল মিডিয়া ট্র্যাক করছে। জানতে পারার পর গাজায় লড়াই করা 2 ইসরায়েলি সৈন্য আমস্টারডাম থেকে পালিয়ে ইসরায়েলে ফিরে গেছেন বলে মঙ্গলবার ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে। ইসরায়েলি এই সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য কাজ করা সংস্থাগুলো তাদের ছবি প্রচার করার পর সৈন্যদের আমস্টারডাম থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। দ্য ইসরায়েলি জেনোসাইড ট্র্যাকার নামের একটি ফিলিস্তিনপন্থী সংগঠন গত সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইসরায়েলের ওই সৈন্যদের ছবি প্রকাশ করে। সেখানে সংস্থাটি বলেছে, গাজায় গণহত্যায় অংশ নেয়া ইসরায়েলি সেনাবাহিনীর 52তম ব্যাটালিয়নের এই ইসরায়েলি ট্যাঙ্ক কমান্ডার আজ ছুটি কাটাতে আমস্টারডামে এসেছেন। এই সেনা শত শত বেসামরিক নাগরিককে অপহরণ করার সাথে জড়িত ছিলেন এবং তাদের সাথে সেলফিও তুলেছিলেন তিনি। মোদির সঙ্গে ট্রাম্পের তুমুল তর্ক, কি হয়েছিল বৈঠকে ফাঁস করে মার্কিন প্রেসিডেন্ট নিজেই বললেন, আমার সঙ্গে কোনো তর্ক নয়, ভারতকে এমনি কড়া বার্তা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এক সময় বন্ধুত্বের বলি শোনা যেত, কিন্তু শুল্ক নিয়ে টানাপোড়েনে ভারতকে এখন একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতেও সে অবস্থার কোনো ছেদ পড়েনি বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত প্রতিবেদনে। বিফলে গেল ট্রাম্প মোদি বৈঠক, বিপাকে দিল্লি। ভারতকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, আমার সঙ্গে কোনো তর্ক নয়। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ভারত যে হারে শুল্ক বসায়, পাল্টা সেই হারে ভারতীয় পণ্যের উপর শুল্ক বসিয়েছে ট্রাম্প। সম্প্রতি মোদির যুক্তরাষ্ট্র সফরে এ বিষয়ে আলোচনা হয় দুজনের মধ্যে, কিন্তু ট্রাম্প জানিয়েছেন, শুল্ক ইস্যুতে তিনি একেবারেই পিছু হটেননি। মোদির সঙ্গে উত্তপ্ত বৈঠক নিয়ে মার্কিন সংবাদ মাধ্যমে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসেছিলেন, আমি তাকে জানিয়ে দেই আমরাও পাল্টা শুল্ক বসাবো, আপনারা যে হারে শুল্ক নেবেন আমরাও একই হারে নেব। মোদি বললেন না বলতে শুরু করেন, জানান বিষয়টা ভালো লাগছে না, কিন্তু আমি জানিয়ে দিয়েছি আপনারা যা করছেন আমিও তাই করছি, সব দেশের সঙ্গেই একই নিয়ম। ট্রাম্প জানান, পৃথিবীর মধ্যে ভারতই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ শুল্ক আদায় করে, বিশেষ করে গাড়ির উপর 100% পর্যন্ত শুল্ক নেওয়া হয়। এদিকে ট্রাম্প যখন এই মন্তব্য করেন, তার পাশে ছিলেন ধনকুবের ইলন মাস্কও। ভারতের বাজারে টেসলার গাড়ি চালু করতে সরকারের সঙ্গে সমঝোতা চলছে তার। চড়া শুল্ক নিয়ে তিনিও একমত পোষণ করেন। মাস্ক বলেন, হ্যাঁ 100% গাড়ির আমদানিতে 100%। এভাবে চললে ভারতের বাজারে ব্যবসা করা সম্ভব নয়। দেশটির যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায় করছে বলেও জানান ট্রাম্প। চড়া শুল্ক নিয়ে মোদির সঙ্গে কি কথা হয় তাও তুলে ধরেন ট্রাম্প। বলেন, আমার সঙ্গে তর্ক নয়, আমি যদি 25% বলি তাহলে খারাপ লাগে, তাই কোনো সংখ্যা বলি না, আর ওদিক থেকে যা নেওয়া হবে আমরাও সমান হারে শুল্ক নেব বলছি। এর ফলে তাদেরই থামতে হয়েছে।
ট্রাম্পের পাতা ফাঁদে হিন্দুত্ববাদী মোদি খোদ ভারতের জন্যই ভয়ঙ্কর হতে যাচ্ছে F-35। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে গিয়ে F-35 যুদ্ধবিমান কেনার ঘোষণা দেন। এই ঘোষণার পর থেকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভারতের পক্ষ থেকে কিছু বিশেষজ্ঞ দাবি করছেন ট্রাম্প যেন এই যুদ্ধবিমান ভারতের উপর চাপিয়ে দিয়েছেন, কারণ একসময় ট্রাম্প এবং ইলন মাস্ক উভয় F-35 এর সমালোচনা করেছিলেন। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। F-35 একটি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান যা যুক্তরাষ্ট্রের তৈরি। এটি উন্নত প্রযুক্তি ও রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা রাখে এবং শব্দের গতির চেয়ে 1.6 গুণ দ্রুত উড়তে পারে। এর স্বয়ংক্রিয় যান্ত্রিক ত্রুটি শনাক্তকরণ এবং অ্যাডভান্স টার্গেটিং ক্ষমতাও রয়েছে। ভারত দীর্ঘদিন ধরে এই বিমানটি কেনার জন্য আগ্রহী ছিল, কারণ চীন ইতোমধ্যেই J-35 যুদ্ধবিমান তৈরি করেছে এবং পাকিস্তানও শীঘ্রই চীনের বিমানের অধিকারী হতে যাচ্ছে। তবে ভারতীয় বিশ্লেষকরা জানাচ্ছেন F-35 এর সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে এর উচ্চ খরচ। একটি ইউনিটের দাম প্রায় 120 কোটি টাকা। এর রক্ষণাবেক্ষণের খরচও অত্যন্ত বেশি। প্রতি ঘন্টায় উড়ানোর খরচ প্রায় 4.5 লাখ টাকা। এই খরচ নিয়ে একাধিক সমালোচনা এসেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, যেখানে F-35 এর খরচ দিন দিন বাড়ছে। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানান F-35 এর খরচ সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং এটি বাদ দিলে সামরিক খরচ কমানো সম্ভব। এছাড়া F-35 এর ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তির বেশিরভাগই কার্যকর নয়, যার কারণে এটি অনেক সময় শত্রুর রাডারে ধরা পড়ে। 2018 সাল থেকে 11টি F-35 বিধ্বস্ত হয়েছে, তবে সেগুলি যুদ্ধে নয় বরং যান্ত্রিক ত্রুটির কারণে উড়ার সময় ভূপাতিত হয়েছে। তাই যুক্তরাষ্ট্র এটিকে এখন শোপিস হিসেবে রেখে দিয়েছে। ভারতীয় বিশ্লেষকরা দাবি করেছেন, যেখানে ট্রাম্প ও ইলন মাস্ক F-35 এর খরচ ও কার্যকারিতা নিয়ে সমালোচনা করেছেন, সেখানে ভারতকে এটি কেনার জন্য চাপিয়ে দেওয়া হচ্ছে, যা তাদের জন্য এক ধরনের সাদা হাতি হয়ে উঠতে পারে। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC তাদের নতুন আত্মঘাতী ও নজরদারি ড্রোন উন্মোচন করেছে। দক্ষিণ পশ্চিম ইরানের চলমান বিশাল সামরিক মহড়া পয়গম্বর এ আজম 19 এর অংশ হিসেবে সোমবার থেকে এই ড্রোনগুলো প্রদর্শন করা হচ্ছে। IRGC গ্রাউন্ড ফোর্স এই মহড়ায় বেশ কয়েকটি দেশীয়ভাবে উৎপাদিত ড্রোন ব্যবহার করছে। নতুন উন্মোচিত ড্রোনগুলোর মধ্যে রয়েছে বিনা নামের একটি শঙ্কর গোয়েন্দা ড্রোন, যার অপারেশনাল পরিসীমা 40 কিলোমিটার। এছাড়া কান্দিল 4 এবং কান্দিল 5 ড্রোন রয়েছে, যেগুলো যথাক্রমে 100 কিলোমিটার পর্যন্ত অভিযান চালাতে পারে এবং 5 থেকে 10 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে সক্ষম। আরবাইন নামের একটি উলম্বভাবে উড্ডয়ন ও অবতরণ সক্ষম বোমারু ড্রোনও উন্মোচন করা হয়েছে, যা 7 কিলোমিটার ওজনের বোমা 100 কিলোমিটার দূর পর্যন্ত বহন করতে সক্ষম। মহড়ায় ব্যবহৃত অন্যান্য ড্রোনগুলোর মধ্যে রয়েছে রাআদ-2 আত্মঘাতী ড্রোন, যার পরিসীমা 20 কিলোমিটার এবং এটি 5 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। রাআদ-3 ড্রোনটি 100 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে এবং এতে 12 কেজির ওয়ারহেড রয়েছে। আরেকটি আত্মঘাতী ড্রোন সারেকে, যার পরিসীমা 20 কিলোমিটার এবং ওয়ারহেডের ওজন 1 কেজি। IRGC আরও একটি যুগ উপযোগী ক্ষুদ্র ড্রোন সাবের উন্মোচন করেছে, যা বিভিন্ন ধরনের অ্যান্টি ট্যাঙ্ক ও অ্যান্টি পার্সোনাল অস্ত্র 5 কিলোমিটার দূর পর্যন্ত বহন করতে সক্ষম। জেলেনস্কি অযোগ্য, সেই এই যুদ্ধ শুরু করেছে। পুতিন নন, যুদ্ধের জন্য জেলেনস্কিকে দুষলেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরব শান্তি আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ না জানানোর ইস্যুতে প্রেসিডেন্ট জেলেনস্কি যে মন্তব্য করেছেন তার সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, যুদ্ধ শুরু না করে ইউক্রেন একটি চুক্তি করতে পারত। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে BBC। বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে শান্তি আলোচনায় ইউক্রেনকে বাদ দেওয়ার বিষয়টি অবাক করার মতো বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর জবাবে ট্রাম্প বলেন, তিনি ইউক্রেনের প্রতিক্রিয়ায় হতাশ। 3 বছর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য ইউক্রেনকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভ বলেছেন, তার দেশ কোনো চুক্তির অধীনে ইউক্রেনে ন্যাটো দেশগুলোর শান্তিরক্ষী বাহিনী গ্রহণ করবে না। তার এই মন্তব্যের পর এলো ট্রাম্প প্রতিক্রিয়া। মঙ্গলবার রিয়াদে বৈঠকের পর রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা যুদ্ধ শেষ করার জন্য আলোচনা শুরু করতে প্রতিনিধি দল নিয়োগে সম্মত হয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় BBC ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিল, রাশিয়ার সঙ্গে আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ না জানানোয়
ইউক্রেনীয়রা আহত বোধ করতে পারেন। তাদের প্রতি ট্রাম্পের বার্তা কি? জবাবে ট্রাম্প বলেন, আমি শুনেছি তারা আলোচনায় জায়গা না পাওয়ায় বিরক্ত। ঠিক আছে, তারা 3 বছর ধরে এবং এর আগেও অনেক সময় ধরে জায়গা পেয়েছে। এটি খুব সহজেই নিষ্পত্তি করা যেত। তোমাদের এটা শুরু করাই ঠিক হয়নি। তোমরা একটা চুক্তি করতে পারতে, বলেন ট্রাম্প। অস্তিত্বের হুমকির মুখে ইউরোপীয়রা, ফের জরুরি বৈঠকের ডাক ম্যাক্রোর। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সম্মত হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নেও কাজ শুরু করতে সম্মত হয়েছে প্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি। এই অবস্থায় ফের ইউরোপীয় দেশগুলোর মধ্যে বৈঠকের ডাক দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে। গতকাল মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিদের 4.5 ঘন্টা বৈঠকের কোনো ইউক্রেনীয় কর্মকর্তাকে রাখা হয়নি। সেই সঙ্গে কোনো ইউরোপীয় দেশের প্রতিনিধিকেও ডাকা হয়নি সেখানে। বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ল্যাভরভ জানান, উভয় পক্ষই 3টি লক্ষ্য পূরণে ব্যাপকভাবে সম্মত হয়েছেন। ওয়াশিংটন ও মস্কোতে তাদের নিজ নিজ দূতাবাসে কর্মী পুনরুদ্ধার, ইউক্রেন শান্তি আলোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের দল গঠন এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা খোঁজা। এর আগে ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন রাশিয়াকে একঘরে করার আন্তর্জাতিক প্রচেষ্টার নেতৃত্ব দেন। সেই প্রচেষ্টায় যুক্ত ছিল বেশিরভাগ শক্তিশালী ইউরোপীয় দেশ। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পথ প্রশস্ত করতে কাজ শুরু করেন। এর ফলস্বরূপ রিয়াদে সম্প্রতি রুশ মার্কিন বৈঠক অনুষ্ঠিত হলো। ফরাসি আঞ্চলিক সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো জানান, তিনি কয়েকটি ইউরোপীয় ও অ-ইউরোপীয় দেশের সঙ্গে আবারও জরুরি বৈঠকের পরিকল্পনা করছেন। স্থানীয় সময় বুধবার বিকেলে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। সাক্ষাৎকারে ম্যাক্রো রাশিয়াকে ইউরোপীয়দের জন্য অস্তিত্বের জন্য হুমকি উল্লেখ করে বলেন, রাশিয়া আমাদের শত্রু বানানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কোনো চাপের মুখেই সরকারের সঙ্গে আপোষ করবেন না। রাওয়ালপিন্ডির আদালিয়া কারাগারে বন্দী পিটিআই নেতার সঙ্গে দেখা করে বোন আলিমা খান এই তথ্য জানিয়েছে। ইমরান খানের এই মন্তব্য এমন এক সময় প্রকাশ্যে এলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে আবারও গোপনে সরকারের সঙ্গে আলোচনায় বসছে সাবেক ক্ষমতাসীন দল পিটিআই। একটি সূত্র দ্য নিউজকে জানিয়েছে, খাইবার পখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর সরকারের সঙ্গে আলোচনায় বসতে কাজ করছেন। সূত্রটি আরও জানায়, প্রক্রিয়াটি শুরু করতে আগ্রহী পিটিআই, আর এক্ষেত্রে গন্ডাপুর ভালো কাজ করতে পারবেন বলে মনে করা হচ্ছে। তবে অপরপক্ষটি আলোচনায় বসবেন কিনা তা এখনও জানা যায়নি। আলিমা খান আরও জানিয়েছেন, ইমরান খান সুস্থ আছেন। এর আগে গুজব ছড়ানো হয় যে ইমরান খান অসুস্থ। এদিকে আগামী ঈদ উল ফিতরের পরে সরকার বিরোধী কঠোর আন্দোলনে নামার কথা জানিয়েছে ইমরান খানের দল পিটিআই। দেশটির ক্ষমতাসীন দুটি দল পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এর মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এর তথ্য জানালেন পিটিআই নেতা শওকত ইউসুফজাই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইউসুফজাই বলেন, দুই ক্ষমতাসীন জোটের অংশীদারদের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব ইঙ্গিত দেয় যে সরকার পতন আসন্ন, সম্ভবত ঈদের আগেই। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। গ্রেপ্তারি পরোয়ানার ভয়ে নেদারল্যান্ডস ছেড়ে পালালো 2 ইসরায়েলি সৈন্য। বিফলে গেল ট্রাম্প মোদি বৈঠক, বিপাকে দিল্লি। মোদির সঙ্গে ট্রাম্পের নতুন তর্ক, কি হয়েছিল বৈঠকে ফাঁস করে মার্কিন প্রেসিডেন্ট নিজেই বলল, আমার সঙ্গে কোনো তর্ক নয়। ভারতকে এমনি কড়া বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পাতা ফাতে হিন্দুত্ববাদী মোদি খোদ ভারতের জন্যই ভয়ঙ্কর হতে যাচ্ছে F-35। আবারও চমক ইরানের, সামরিক মহড়ায় IRGCর নতুন ড্রোন উন্মোচন। জেলেনস্কি অযোগ্য, সেই এই যুদ্ধ শুরু করেছে, পুতিন নন। যুদ্ধের জন্য জেলেনস্কিকে দোষলেন ট্রাম্প। অস্তিত্বের হুমকির মুখে ইউরোপীয়রা, ফের জরুরি বৈঠকের ডাক ম্যাক্রোর। কোনো চাপেই সরকারের সঙ্গে আপোষ করবেন না ইমরান খান। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।